আর জামাত শিবির পিছনে আছে, এইটা যদি জানতাম রে ভাই, অন্তত আমি যাইতাম না। একজন জল্লাদের ভূমিকায় অবতীর্ণ ছিল তারা। অমানুষ, জল্লাদ, পশু যাই বলেন, এরা ওই ভূমিকায় ছিল। হত্যাকারী, নারী ধর্ষণকারী, লুণ্ঠনকারী, এরা এই ভূমিকায় ছিল। আন্দোলনের বিএনপির শত শত কর্মী, আমি এই কথাটা এইভাবে বলি রূপ করতে, যে জমিতে আছে ওইগুলো বিএনপির সৃষ্টি করেছিল। এই জমিতে বীজ ফেলেছিল বিএনপির, বীজের যে চারাটা রোপণ করেছিল বিএনপি, সেই পাড়াটা রোপণ করার জন্য তেল দিছে, মোবিল দিছে বিএনপি। এইটাকে আগাছা পরিষ্কার করছে বিএনপি। যখন হলুদ ধান হয়েছে, তখন আমাদের দেশে হাওর অঞ্চলে ধান কাটার জন্য দাওয়াল নামে একদল লাখে লাখে লোক যায় হাওর অঞ্চলে। ওই দাওয়ালরা গিয়ে ধান কাইটা দেয়। দাওয়ালরা যদি দাবি করে ধানটা যেহেতু আমি কাইটে দিছি, যে সব ধান আমার, এটা কিন্তু যুক্তির কথা না, বিচারের কথা না। কারণ দাওয়ালরা কিন্তু 8 ভাগের 1 ভাগ পায়। এই কথাটা আমি বলছি যে আন্দোলনটা বাংলাদেশের জনগণ বিএনপির নেতৃত্বে 7 ভাগ পাইব। বাংলাদেশের জনগণ পাইব, খালি বিএনপিও না। বিএনপির নেতৃত্বে বা বিএনপির সাথে যেসব রাজনৈতিক দল ছিল, এরা পাইব 7 ভাগ, ছেলেরা পাইব 1 ভাগ। তাতে তো তাদের অনেক বেশি। আর জামাত শিবির পিছনে আছে, এইটা যদি জানতাম রে ভাই, অন্তত আমি যাইতাম না। এরা যদি আমারে বলে, ওই যে এরা বক্তৃতা করে বলে, ও ভাইয়েরা গো, দাড়ি পাল্লায় ভোট দিলে বেহেশতে যাইবেন, এরা যদি আমার জান্নাতুল ফেরদাউস দেয়, এদের সাথে আমি যাব না। কেন? কেন? এরা হাত পাও শুধু মানুষের, এরা শুধু জামাটা শুধু ইসলাম। ওই কয় যে জামাতে ইসলাম, কয় না, নামটা কি জামাতে ইসলাম, তো শুধু জামা, টুপি আর পাঞ্জাবি আর পায়জামাটা হইলো, পোশাকটা হইলো ইসলাম, ভিতরের লোকটা ইসলাম না। এটা হলো জামার মধ্যে ইসলাম, জামাতে ইসলাম, এই কারণে নামটা জামাতে ইসলাম। এটা তো হইলো আজরাইল। আজরাইল তো একজন, আমি তাও বলতে চাই না ফেরেশতা, আজরাইলে বলতে চাই না। এটা তো হইলো একজন জল্লাদের ভূমিকায় অবতীর্ণ ছিল তারা। অমানুষ, জল্লাদ, পশু যাই বলেন, এরা ওই ভূমিকায় ছিল। হত্যাকারী, নারী ধর্ষণকারী, লুণ্ঠনকারী, এরা এই ভূমিকায় ছিল। এবং এদের কথা কিন্তু লেখা আছে। এই যে জামাতের আমির যে 2 বার সেন্সলেস হয়েছে, কেন কত দেখি? হ্যাঁ, সে বক্তৃতা করতে উঠছে, উঠে দেখছে লাখ লাখ মানুষ, পাঞ্জাবি পায়জামা সাদা মানুষ। কিন্তু আবার যখন বক্তৃতা করতেছে, হঠাৎ করে দেখে যে একটা কালো কোট গায়ে দেয়া লম্বা মানুষ, একটা লাখ লাখ মানুষ, হাতে লাঠি, যে 7ই মার্চের মতো দেখা যায়। রে এটা কই সে ফিরে এটা মনে হয়। হ্যাঁ, আচ্ছা, পানিটা নিয়ে ঢাললে ভালো করলো, ভালো করার পরে আবার বক্তৃতা শুরু করলো। এখন দিয়ে যাই, এখন আরো ভয়াবহ। কি ভয়াবহ? এখন দেখা যাইতেছে 93,000 সৈন্য, পাকিস্তানের আব্দুল্লাহ খান সেনাপতি নিয়াজির, হ্যাঁ, আমির আব্দুল্লাহ খান, নিয়াজি রাও, ফরমান আলী, মিঠা খান, হ্যাঁ, এই সব সেনাপতির নেতৃত্বে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম পরাজয় এবং সারেন্ডার হইতেছে পাকিস্তানের সেনাবাহিনীর। আর পাশে বৈশা আছে মিত্র বাহিনীর জগদীশ সিং, লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরা। বাংলাদেশের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে বৈশা আছে একে খন্দকার। মুক্তিযুদ্ধের পক্ষে বৈশা আছে মেজর হায়দার বীরুত্তম, এই যে 2 নম্বর সেক্টরের মেজর হায়দার। খালেদ মুশারফ যখন আহত হয়ে গেল, মাথায় গুলিল, আপনি দেখবেন নিয়াজিরে যে হাইটে যেতেছে, ডান হাতটার মধ্যে কিন্তু আমার কিশোরগঞ্জের ছেলে হায়দারে ধরে রাখছে, নিয়াজিরে অ্যারেস্ট করে রাখছে। দেখবেন ছবিটা, দেখেন, সেই এরা ধরে নিতে। তখন এইটা যখন দেখছে জামাতের আমির, আয়লা সব সারেন্ডার করছে। আর লেখা হয়েছে শুধু আর্মি সারেন্ডার করলে হবে না, তাদের সাথে যারা আল বদর, রাজাকার, আল শামস ছিল, সবাইকে সারেন্ডার করতে হবে। তখন এসে আবার দ্বিতীয়বার ফিট হয়ে গেছে। আর উত্তর এশিয়া, ইউরোপ, আমেরিকা, যেখানে ন্যায় ও মানবতার কণ্ঠস্বর আছে, সেখানে গাজার পক্ষে প্রতিবাদ গড়ে উঠেছে। বাংলাদেশও এই বিশ্বব্যাপী আন্দোলনের অংশ। স্বাধীন ফিলিস্তিন আন্দোলনের সংহতি জানাতে গত 12 এপ্রিল ঢাকার লাখো মানুষ জড়ো হয়েছিল মার্চ ফর গাজা কর্মসূচিতে। আজ যখন নেতানিয়াহু পুরো গাজা দখলের পায়তারা করছে, তখন আমরা আবার রাজপথে নেমেছি। আমাদের কণ্ঠ গাজার কণ্ঠ, আমাদের প্রতিবাদ মজলুমের ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর অঙ্গীকার।
এই মিছিল কেবল প্রতিবাদ নয়, এটি আমাদের ত্রাহের বহিঃপ্রকাশ। দীর্ঘ সংগ্রাম ও সমর্থনের ধারাবাহিকতা, এটি আমাদের অঙ্গীকার। গাজার প্রতিটি শিশুর কান্নার পাশে আমরা দাঁড়াবো, প্রতিটি শহীদের রক্তের ঋণ আমরা শোধ করব। আমরা মাজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে আজ এই আহ্বান করছি। জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের আহ্বান, যেহেতু ইতিমধ্যে ৬২,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে, এর মধ্যে ১৮,০০০-এরও বেশি শিশু রয়েছে এবং সেখানকার ৮০% বেশি ভবন ধ্বংস করা হয়েছে। হাসপাতাল, স্কুল, বিশ্ববিদ্যালয় মাটির সঙ্গে মিশে গেছে এবং জাতিসংঘ নিজেই বলেছে গাজা আজ মানবতার কবরস্থানে পরিণত হয়েছে এবং আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আন্তর্জাতিক বিচার আদালত বলেছে ইসরায়েলকে গণহত্যা বন্ধে ব্যবস্থা নিতে হবে। পশ্চিমা রাষ্ট্রগুলো এবং অর্থ সাহায্য এই হত্যাযজ্ঞ দীর্ঘস্থায়ী করছে। সেহেতু আমরা জাতিসংঘের উদ্দেশ্যে ঘোষণা করছি, ১. অবিলম্বে গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে হবে। ২. জায়নবাদী ইসরায়েলের গণহত্যা বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে। ৩. যুদ্ধবিরতি নয়, গণহত্যা বন্ধে কার্যকর এবং সম্মিলিত পদক্ষেপ নিতে হবে। ৪. ১৯৬৭ সালের পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দিতে বাধ্যবাধকতা তৈরি করতে হবে। ৫. পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীন রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। ৬. ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ, নিরাপত্তা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে। ৭. ইসরায়েলি পণ্য, প্রযুক্তি, অস্ত্র বিনিয়োগের উপর বৈশ্বিক নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। ৮. গাজায় অবরোধ ভেঙে খাদ্য, পানীয়, ঔষধ ও মানবিক সহায়তা প্রবেশের নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। ৯. জায়নিস্ট অর্থনীতিকে সহযোগিতা করা বহুজাতিক কোম্পানিগুলোকে কালো তালিকাভুক্ত করতে হবে। ১০. আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমকে গাজার প্রবেশাধিকার দিয়ে গণহত্যার সত্য বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে। মুসলিম উম্মার নেতৃবৃন্দের প্রতি আহ্বান, যেহেতু ফিলিস্তিন শুধু একটি জমিনের নাম নয়, এটি আমাদের অস্তিত্বের প্রতীক, এটি উম্মার আত্মপরিচয়। গাজার রক্তস্রোত আমাদের সম্মিলিত ব্যর্থতার সাক্ষী হয়ে আছে। ইসরায়েল একটি অবৈধ দখলদার শক্তি, যে উম্মার প্রথম কিবলা আল আকসাকে মুছে ফেলার শয়তানি প্রচেষ্টা লিপ্ত রয়েছে। অথচ বিশ্ববাসী, বিশেষত মুসলিম এবং আরব দুনিয়া তার কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে পারছে না। সেহেতু আমরা মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ ওআইসির উদ্দেশ্যে ঘোষণা করছি, ১. ইসরায়েলের সঙ্গে সকল কূটনৈতিক, সামরিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। ২. মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোকে ইসরায়েলি পণ্য ও কোম্পানির বিরুদ্ধে বয়কট কর্মসূচি জোরদার করতে হবে। ৩. গাজার মজলুম জনগণের পাশে ঔষধ, খাদ্য, আশ্রয় ও মানবিক সহায়তা দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে হবে। ৪. আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া মুসলিম রাষ্ট্রগুলোকে সম্মিলিতভাবে অংশগ্রহণ করতে হবে। ৫. ওআইসি কে আরো কার্যকর, ঐক্যবদ্ধ কণ্ঠে ফিলিস্তিন ইস্যুকে আন্তর্জাতিক মহলে উত্থাপন করতে হবে। ৬. মুসলিম রাষ্ট্রগুলোকে স্পষ্টভাবে ঘোষণা করতে হবে, ফিলিস্তিন ইস্যুতে ভিন্ন মত ও দ্বিধাদ্বন্দ্বের কোনো স্থান নেই, এটি উম্মার অস্তিত্বের সংগ্রাম। ৭. মুসলিম দেশগুলোকে বিশ্বের প্রতিটি প্রান্তে নিপীড়িত মুসলিম ও অধিকার বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার পক্ষে অবস্থান নিতে হবে। বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান, যেহেতু বাংলাদেশ একটি স্বাধীনতা সংগ্রামী রাষ্ট্র, যার নৈতিক অবস্থান সবসময় মাজলুমের পাশে এবং জনগণের ধারাবাহিকভাবে গাজার পাশে দাঁড়িয়েছে, সেহেতু আমরা বাংলাদেশের সরকারের উদ্দেশ্যে ঘোষণা করছি, ১. বাংলাদেশের কোন সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ইসরায়েলি ও জায়নিস্ট সংশ্লিষ্ট কোম্পানির চুক্তি ও বাণিজ্য থাকলে তা বাতিল করতে হবে। ২. গাজার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে জরুরি চিকিৎসা সহায়তা, ত্রাণ ও পুনর্গঠনের সরাসরি অবদান নিশ্চিত করতে হবে। ৩. ইসরায়েলের বিরুদ্ধে আইসিজে এর প্রক্রিয়ায় বাংলাদেশের ভূমিকা আরো জোরদার করতে হবে। ৪. জাতীয় অর্থনীতি ও আমদানি নীতিতে ইসরায়েলি কোম্পানির পণ্য ও বিনিয়োগ নিষিদ্ধ করতে হবে। ৫. পাঠ্যপুস্তকে ফিলিস্তিন ও আল আকসার ইতিহাস অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের অঙ্গীকার, যেহেতু আল কুদুস আমাদের অস্তিত্বের অংশ, আমাদের বিশ্বাসের প্রাণকেন্দ্র, বাইতুল মাকদিসের মুক্তি কেবল এক ইতিহাসের অংশ নয়, এটি আমাদের প্রজন্মের দায়িত্ব, দায়িত্বশীলতার পরীক্ষা।
আজ যদি আমরা জেগে না উঠি, প্রস্তুত না হই, তবে আমাদের অবস্থার কোনো পরিবর্তন হবে না। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই অন্যায়ের ধারাবাহিকতার শিকার হতে দিতে পারি না। সেহেতু আমরা প্রতিজ্ঞা করছি, এক, আমরা বয়কট করব প্রত্যেক সেই পণ্য ও কোম্পানি ও শক্তিকে যারা ইসরায়েলকে টিকিয়ে রেখেছে। দুই, আমরা আমাদের প্রজন্মকে প্রস্তুত করব যারা ইসলাম ও মুসলিম উম্মার প্রতীক ও ঐতিহ্যকে রক্ষা করবে। তিন, আমরা আমাদের প্রজন্মকে গড়ে তুলব যারা জানমালের ত্যাগে দ্বিধা করবে না। আমরা বিভক্ত হব না, আমরা ঐক্যবদ্ধ থাকব। পাঁচ, আমরা অনলাইন ও বৈশ্বিক প্ল্যাটফর্মে ফিলিস্তিনের লড়াইকে শক্তিশালী করব। ছয়, বিশ্বের কোন প্রান্তকে আমরা নতুন করে আর গাজা সৃষ্টি হতে দিব না। শেষ কথা, গাজার শহীদদের প্রতি শান্তি বর্ষিত হোক, যারা ধ্বংসস্তূপের ভিতর থেকেও প্রতিরোধের শিখা জ্বালিয়ে রেখেছেন। আল কুদুসের অধিবাসীদের প্রতি শান্তি বর্ষিত হোক, যারা নির্ভয় উচ্চারণ করে চলেছেন, আল কুদুস আমাদের মর্যাদা এবং আমাদের অধিকার। হে গাজার লড়াকু সৈনিকেরা, তোমাদের রক্ত আজ পৃথিবীর বিবেককে যে কাঁপিয়ে দিয়েছে। তোমাদের প্রতিরোধ মানবতার ইতিহাসে শপথ হয়ে অঙ্কিত হয়েছে। বাংলার জনগণ শাহজালাল শরীয়তুল্লাহর ভূমি থেকে তোমাদের সংগ্রামের সাথে নিজেদের সংগ্রাম এক করে নিচ্ছে। হে আল্লাহ, গাজার এই অদম্য ভূমিকে তুমি সেই শিলা বানিয়ে দাও, যাতে ভেঙে যাবে দখলদার ইসরায়েলের সকল ষড়যন্ত্র। সংগ্রামে উপস্থিতি, আমরা ঘোষণা দিতে চাই, আমরা কোন সালাউদ্দিন আইয়ুবের অপেক্ষায় বসে থাকবো না। বাংলাদেশের জমিন থেকে এক একজন সালাউদ্দিন আইয়ুবী হয়ে ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিন এবং আল কুদুসকে রক্ষা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। أنتم تعلمون أن غزة المحتلة قد تحادث إلى مقبرة كبيرة بسبب العدوان الوحشي للاحتلال الإسرائيلي، وقد أعلن الحصار على الغذاء والماء والوقود والدواء، ودفعها الغزة إلى الجماعات، إلى المجاعة والموت، قتل 10,000 من النساء والأطفال والشيوخ والصحفيين والمختصين، لئلا ليلا ونهارا ويقصف المستشفى والمدرسة والجامعات والمساجد حتى الملاجئ ومخيمات اللاجئين لم تسلم، ويطلق النار على المنقذين مباشرة. مئات الآلاف قتلوا وملايين شردوا، فأصبحت غزة أكبر سجن مفتوحا في العالم. وقد اعترفت الأمم المتحدة أن غزة أصبحت مقبرة إنسانية، العياذ بالله. وترادت جرائم الاحتلال يوما بعد يوم، تطول صفوف جثة النساء والأطفال، ويقتل الصحفيون لكي لا يعلم العالم بحقيقة الوحشية، حتى مؤديون في الخصائص المولودون في الحاضة يحرمون من رؤية نور الحياة في كل أرجاء العالم. في كل أرجاء العالم نزل الناس إلى الشوارع. Ongoing tragedy in Gaza, where the occupying Israeli forces have turned the land into a graveyard by blocking the entry of food, water, fuel, and medicine. They have forced millions into starvation and death. Since October 7,
2023, thousands of women, children, the elderly, journalists, and civilians have been killed. Hospitals, schools, universities, and mosques have been destroyed through relentless bombardment. Refugee camps, which were the last shelter for many, have been threatened by airstrikes. Even rescue workers have been directly targeted and killed. Gaza has become a slaughterhouse where mass graves are dug daily. This is not a natural tragedy, but a planned genocide. People across Asia, Europe, and the Americas have taken to the streets in protest. Bangladesh has also joined this global movement. On April 12, 2025, millions gathered in Dhaka to declare solidarity with the people of Gaza. Today, as the aggression intensifies, we reaffirm our collective commitment. Our voices are their voices. এশিয়া, ইউরোপ, আমেরিকা যেখানে ন্যায় ও মানবতার কণ্ঠস্বর আছে, সেখানে গাজার পক্ষে প্রতিবাদ গড়ে উঠেছে। বাংলাদেশও এই বিশ্বব্যাপী আন্দোলনের অংশ। স্বাধীন ফিলিস্তিন আন্দোলনে সংহতি জানাতে গত 12 এপ্রিল ঢাকার লাখো মানুষ জড়ো হয়েছিল মার্চ ফর গাজা কর্মসূচিতে। আজ যখন নেতানিয়াহু পুরো গাজা দখলের পায়তারা করছে, তখন আমরা আবার রাজপথে নেমেছি। আমাদের কণ্ঠ গাজার কণ্ঠ, আমাদের প্রতিবাদ মজলুমের ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। এই মিছিল কেবল প্রতিবাদ নয়, এটি আমাদের ত্রাহের বহিঃপ্রকাশ। দীর্ঘ সংগ্রাম ও সমর্থনের ধারাবাহিকতা, এটি আমাদের অঙ্গীকার। গাজার প্রতিটি শিশুর কান্নার পাশে আমরা দাঁড়াবো, প্রতিটি শহীদের রক্তের ঋণ আমরা শোধ করব। আমরা মাজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে আজ এই আহ্বান করছি। জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের আহ্বান, যেহেতু ইতিমধ্যে ৬২,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে, এর মধ্যে ১৮,০০০-এরও বেশি শিশু রয়েছে এবং সেখানকার ৮০% বেশি ভবন ধ্বংস করা হয়েছে। হাসপাতাল, স্কুল, বিশ্ববিদ্যালয় মাটির সঙ্গে মিশে গেছে এবং জাতিসংঘ নিজেই বলেছে গাজা আজ মানবতার কবরস্থানে পরিণত হয়েছে। এবং আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আন্তর্জাতিক বিচার আদালত বলেছে ইসরায়েলকে গণহত্যা বন্ধে ব্যবস্থা নিতে হবে। পশ্চিমা রাষ্ট্রগুলো এবং অর্থ সাহায্য এই হত্যাযজ্ঞ দীর্ঘস্থায়ী করেছে। সেহেতু আমরা জাতিসংঘের উদ্দেশ্যে ঘোষণা করছি, ১. অবিলম্বে গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে হবে। ২. জায়নবাদী ইসরায়েলের গণহত্যা বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে। ৩. যুদ্ধবিরতি নয়, গণহত্যা বন্ধে কার্যকর এবং সম্মিলিত পদক্ষেপ নিতে হবে। ৪. ১৯৬৭ সালের পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দিতে বাধ্যবাধকতা তৈরি করতে হবে। ৫. পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীন রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। ৬. ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ, নিরাপত্তা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে। ৭. ইসরায়েলি পণ্য, প্রযুক্তি, অস্ত্র বিনিয়োগের উপর বৈশ্বিক নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। ৮. গাজায় অবরোধ ভেঙে খাদ্য, পানীয়, ঔষধ ও মানবিক সহায়তা প্রবেশের নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। ৯. জায়নিস্ট অর্থনীতিকে সহযোগিতা করা বহুজাতিক কোম্পানিগুলোকে কালো তালিকাভুক্ত করতে হবে। ১০. আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমকে গাজার প্রবেশাধিকার দিয়ে গণহত্যার সত্য বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে। মুসলিম উম্মার নেতৃবৃন্দের প্রতি আহ্বান, যেহেতু ফিলিস্তিন শুধু একটি জমিনের নাম নয়, এটি আমাদের অস্তিত্বের প্রতীক, এটি উম্মার আত্মপরিচয়। গাজার রক্তস্রোত আমাদের সম্মিলিত ব্যর্থতার সাক্ষী হয়ে আছে। ইসরায়েল একটি অবৈধ দখলদার শক্তি, যে উম্মার প্রথম কিবলা আল আকসাকে মুছে ফেলার শয়তানি প্রচেষ্টা লিপ্ত রয়েছে। অথচ বিশ্ববাসী, বিশেষত মুসলিম এবং আরব দুনিয়া তার কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে পারছে না। সেহেতু আমরা মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ ওআইসির উদ্দেশ্যে ঘোষণা করছি, ১. ইসরায়েলের সঙ্গে সকল কূটনৈতিক, সামরিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে।
2, মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোকে ইসরায়েলি পণ্য ও কোম্পানির বিরুদ্ধে বয়কট কর্মসূচি জোরদার করতে হবে। 3, গাজার মজলুম জনগণের পাশে ঔষধ, খাদ্য, আশ্রয় ও মানবিক সহায়তা দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে হবে। 4, আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া মুসলিম রাষ্ট্রগুলোকে সম্মিলিতভাবে অংশগ্রহণ করতে হবে। 5, ওআইসি কে আরো কার্যকর ঐক্যবদ্ধ কণ্ঠে ফিলিস্তিন ইস্যুকে আন্তর্জাতিক মহলে উত্থাপন করতে হবে। বাংলাদেশের সংবিধান পৃথিবীর 10টা সংবিধানের একটা শ্রেষ্ঠ সংবিধান। এই সংবিধানটা যুদ্ধের আকরে লেখা, 30 লক্ষ লোকের রক্তের আকরে লেখা সংবিধান। এই যে এই সংবিধানটা আমার প্রথম মাথার উপরে সবচেয়ে উপরে থাকে, আমার যে থাকটা আছে, থাক বলে এটারে, থাকের মধ্যে সবচেয়ে উপরে থাকে কোরআন শরীফ, রাত্রে ঘুমানোর সময়। আল্লাহ খালি সব বাংলাদেশের মালিকও না, সমস্ত দুনিয়ার মালিকও না, মহাবিশ্বের মালিক। আপনি পড়েন কোরআনের প্রত্যেকটা পড়তে আমি যত আছে কোরআনের সমস্ত আয়াত আমি পড়ছি, 14 বার পড়ছি, আমি চ্যালেঞ্জ করলাম। এবং প্রত্যেক লেখা আছে আল্লাহ হইলে সমস্ত কিছু, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। এবং আপনি যে নামাজ পড়েন প্রতি ওয়াক্তে, প্রথম আর কোনো সূরা না পড়লেও একটা সূরা আপনার লাগবেই। বলেন তো সেই সূরার নাম কি? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নট আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন। রাব্বিল আলামিন মানে আমি হলাম সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু। বুঝতে হবে এখানে আল্লাহ কিন্তু শুধু আমার আপনার না, আল্লাহ কিন্তু সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের, শুধু মানুষের না, পশু পাখি গাছপালা বন্দর নায়ক যা আছে, এমনকি একটা পিঁপড়া যে আছে, সেই পিঁপড়ারও মালিক হইল আল্লাহ। আপনি তাকে না বাংলাদেশের ভিতরে ঢুকাইতেছেন, আর কোরআনরে আপনি সংবিধান করতে চান। সেই কোরআন, যে কোরআন সম্পর্কে আল্লাহ বলছে যে আমি যদি কোরআন তুর নবীর উপরে নাজিল না করে তুর পাহাড়ের উপরে নাজিল করতাম, তুর পাহাড় পানি হয়ে যেত। সেই মহাগ্রন্থ কোরআন দেয় না আমার সংবিধানের ভিতরে কে কয় টাকা ইসলামী ব্যাংক থেকে লোন নিব, কে কয় টাকার বাজার করবো, এটার মধ্যে ঢুকাইতেছেন আপনি তো কোরআনকে ছোট করতেছেন। এইগুলো আমি বিতর্ক করতে না, এই কারণে তো আমি চাই না যে ধর্মের নামে কোনো রাজনীতি হোক, ধর্মের নামে কোনো ব্যবসা হোক। আমি তো চাই আমার দুনিয়াদানি, এবং এই কারণে তো আল্লাহ বলছে ফির দুনিয়া ওয়া ফিল আখিরাত। প্রথমে দুনিয়াদারি আমি করতেছি, আমার গণতন্ত্র থাকবে, আমার বাজার থাকবে, হাট থাকবে, জিনিসপত্রের দাম থাকবে, আমার ছেলের চাকরির প্রশ্ন থাকবে, রোগে সুগে চিকিৎসা থাকবে, আমার বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, সেইটা থাকবে। এইটা তো দুনিয়াদারি। আমি সেই দুনিয়াদারি রাজনীতি করি। আর আখেরাত তো ওই যে মোল্লারা, সরি আমি কথাটা উদ্যোগ করলাম, আর কমুনা মোল্লারা, এই যে জামাতিরা কয় আখেরাতের কথা, আখেরাতারা কি বুঝে? হ্যাঁ, আখেরাত হইলা আমার স্রষ্টার সঙ্গে আমি যে সৃষ্টি তার সম্পর্ক। ওরা কি ওয়ার দে? আমি মহাপাপী, কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করে হাসরের ময়দানের পরে আমার বিচারের পরে আল্লাহ যদি ইচ্ছা মাফ করে দিলাম, আমাকে জান্নাতুল ফেরদাউসে নিতে পারে, কারণ তিনি তো সর্বশক্তিমান। পারে না? এটা হলো স্রষ্টার সঙ্গে সৃষ্টির সম্পর্কে, মৃত্যুর পরে আল্লাহ যখন বিচার করবে, এটা এর আর কি করার আছে? এটা পারবে নাকি? ষড়যন্ত্র করতে পারবে, বাতিল করলে এই দেশে যা হবে সেটা হলো আরেকটা মুক্তিযুদ্ধ হবে। খুব ক্লিয়ার। ওই যে হাসিনার ব্যাপারে যেটা বলছিলাম, উপরে যিনি আছেন তিনি আর তারা আশরাফুল মাখলুকা অপেক্ষা করেন। আমরা কি জানতাম যে এই যে ছেলেপেলেরা আছে এইরকম গভীরভাবে আন্দোলনের একটা প্লট তৈরি করতেছে? এই ছেলেপেলেরা কেমনে জানতাম? বিএনপির মতো 10 লক্ষ মানুষের মহাসমাবেশ 10 মিনিটে ভাঙ্গিয়ে দিল সরকার। সেই সরকার এইসব ছেলেদের কাছে কেমনে পড়ায়? আল্লাহ এদেরকে না পাঠাইলে, আমি কথাটা খুব ক্লিয়ারলি বললাম যে আল্লাহ যদি না চাইতো যে হাসিনা পরাজিত হোক, আমি সেই দিনও বলছিলাম আল্লাহ পরাজিত করবে। দিনের 11:30 পর্যন্ত 5ই আগস্টে খেলছে পাবলিক, পরে আল্লাহ বলছে তোরা একটু রাখ, আমি এখন একটু খেলি। আল্লাহ খেলছে 1.5 ঘন্টা। আপনি এরপর তাকে আমি সংবিধান পড়ে দেখছি, বাংলাদেশের সংবিধান পৃথিবীর 10টা সংবিধানের একটা শ্রেষ্ঠ সংবিধান। এই সংবিধানটা যুদ্ধের আকরে লেখা, 30 লক্ষ লোকের রক্তের আকরে লেখা সংবিধান। এই সংবিধানটা লিখতে গিয়া বাংলাদেশের যত শ্রেষ্ঠ সন্তান সব একসাথে হয়ে সংবিধানটা লেখছে।
ওই যে আমি বলি তাজউদ্দিন সংবিধান বুঝে না, সৈয়দ নজরুল বুঝে না, আসাদুজ্জামান খান অক্সফোর্ডের প্রফেসর সে বুঝে না, আইনের প্রফেসর, মনোরঞ্জন ধর বুঝে না, ডক্টর কামাল হোসেন বুঝে না। হ্যাঁ, ডক্টর কামাল হোসেনের জুনিয়র হওয়ার যোগ্যতা নাই আলী রিয়াজের, ডিক্টেশন নিতে পারবে না। মিজানুর রহমান চৌধুরীর মতো পার্লামেন্টার জন্মগ্রহণ করা খুব কঠিন। একটা সুরঞ্জিত সেনগুপ্ত আপনি বাংলাদেশে আগামী 50 বছরে বাইর করতে পারবেন না পার্লামেন্টে। ও এদের সংবিধানটা যেটা 381 ঘন্টা বিতর্ক করে যেটা ফেলাই দিবেন আলী রিয়াজে, আর এটা মানুষ মানে নিবে না, দেখেন না কি হয় কথাটা। আর সংবিধানের পক্ষে আমার সবচেয়ে বড়, আল্লাহর পরে সবচেয়ে বড় ভরসা হইল যে বিএনপি সংবিধানের পক্ষে আছে। আমি জানি না কে কইছে, তবে তার পাকিস্তানে বোধহয় আর একটা ভাই আছে, পাকিস্তানের পাঞ্জাবে বোধহয় তার একটা ভাই আছে। আমি এইটুক কইলাম, আর কমন এটার আর জিজ্ঞাসা করেন। যে বলে 2000 শহীদ হয়েছে বা মারা গেছে, তার পাকিস্তানে ভাই আছে, অন্ত আরো একটা ভাই তার পাকিস্তান। এই দেশের বিনির্মাণে জুলাই যোদ্ধাদের যে অবদান, এটি আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অঙ্গহানি হয়েছে, আমার সহযোদ্ধারা শহীদ হয়েছেন। সুতরাং আমি ডাকসু নির্বাচন আমার দৃষ্টিতে, আমার সহযোদ্ধাদের দৃষ্টিতে আমরা দেখতে চাই, যিনি এই ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীদের কল্যাণে তার নিজের যতটুকু সমর্থন থাকবেন বিলিয়ে দিবেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, ডাকসু নির্বাচন আজকে ফ্যাসিস্ট 16 বছরের ফ্যাসিস্টকে তাড়নার ক্ষেত্রে বিতাড়িত করতে গিয়ে আবিদ যে ভূমিকা রেখেছিল, আমরা বাংলাদেশে দেখেছি যে কেউ কাউকে ছেড়ে যায় না। এই যে পরিচিত বাক্যটি, এই যে পরিচিত বাণীটি আপনারা একবার উপলব্ধি করবেন। প্লাস আমি শুধু এতটুকুই বলবো, ছাত্রছাত্রীদের, ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের বৃহৎ একটি বিদ্যাপীঠ, সুতরাং ডাকসু নির্বাচনে তার যে ভূমিকা, এগুলো ছাত্রছাত্রীরা, এই ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে যথার্থভাবে নেবেন বলে আমি আশা ব্যক্ত করি। আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, কথা বলার বাকস্বাধীনতার রাষ্ট্র হিসাবে দেখতে চাই। সেই সুবাদে যিনি এই আন্দোলনের নেপথ্যে এবং ছাত্রছাত্রীদের পাশে ছিলেন, ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষার্থীদের পাশে ছিলেন, বিগত দিনে পাশে ছিলেন, এমন একটি প্রিয় মুখ দেখতে পাচ্ছি, আবিদ ইসলাম খান। সুতরাং তার যে প্যানেল রয়েছে, আমরা আশা করি অবশ্যই এই প্রিয় ইউনিভার্সিটির বাংলাদেশের বৃহৎ বিদ্যাপীঠ অবশ্যই তাদেরকে সমর্থন করবেন। আমরাও জুলাই যোদ্ধা হিসাবে তার প্রতি দোয়া এবং শুভকামনারও রাখি। 17 বছর যারা রাজপথে নির্যাতন নিপীড়িত ছিল, তারা কতটুকু ভূমিকায় ছিল, হঠাৎ করে কারা ভূমিকায় এসে এই জুলাইকে ধারণ করতে চায়, জুলাইকে তাদের নিজের ক্রেডিট হিসাবে গ্রহণ করতে চায়। আমরা বাংলাদেশের জনগণ এবং আমরা জুলাই যোদ্ধারা যারা সম্মুখ সারিতে ছিলাম, আমরা গুলিবিদ্ধ হয়েছি, অঙ্গহানি হয়েছি এই দেশের জন্য, গণতন্ত্রের জন্য। আপনাদের বিশেষ করে গণমাধ্যম মুক্তভাবে বাক স্বাধীনতা নিয়ে আপনারাও প্রচারণা করবেন, মানুষ কথা বলতে পারবে, আমি কথা বলতে পারবো, আমরা কথা বলতে পারবো। এই স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে যখন আমরা বুক চিতিয়ে গুলির সামনে দাঁড়িয়েছিলাম, তখন দেখেছিলাম কারা সামনে ছিল, কারা পিছনে ছিল। সুতরাং আমরা কখনোকে সত্যকে আড়াল করতে পারবো না। যারই পরিপ্রেক্ষিতে আমি এই জন্য বলছি যে কেউ কাউকে ছেড়ে যায় না, এই যে বাণীটি আমাদের হৃদয়ে ধারণ করে, আমাদের ছাত্রছাত্রীদের হৃদয়ে ধারণ করে। সুতরাং আমি আশা করব এই বাংলাদেশের বৃহৎ বিদ্যাপীঠ তারা অবশ্যই এটা স্মরণীয় হয়ে রাখবে, এবং এই যে প্রার্থীর কথা বললাম আবিদ ইসলাম খান, ছাত্রছাত্রীদের পাশে থাকবেন। এবং আমরা চাই যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন, তাদের যে মৌলিক অধিকার, তাদের যে পড়াশোনার যে সিস্টেমটি তা যথার্থ হোক, তারা যথার্থভাবে ইউনিভার্সিটিতে পাক। এটার জন্য প্রার্থী হিসাবে আমি আমার জুলাই যোদ্ধা হিসাবে এবং বাংলাদেশের জুলাই যোদ্ধা সংগঠনের নেতৃত্ব দানকারী হিসাবে আমি মনে করি আবিদ ইসলাম খান একজন, এর কোনো বিকল্প হতে পারে না। কারণ সে মৃত্যুকে উপেক্ষা না করে সবাইকে সংগঠিত করেছিল, সে একটি সংগঠন চালানোর দক্ষতা রাখে। সুতরাং আমি যথার্থ মনে করি। ধন্যবাদ। 19 জন লোক এই দেশটা চালায়, আমার কাছে লিস্ট আছে, এর মধ্যে 19 জনের 19 জন হইল বিদেশি। আমি যারা আমার বাড়িতে হোস্টেল গালাগালি করছে, এদেরকে মনে করি এরা পাকিস্তানের বংশধরেরা। কারণ পাকিস্তানের বংশধর ছাড়া এই ধরনের অশ্লীল গালাগালি, অশ্লীল কাজ কেউ করে না। এবং এরা যতদিন তাদের ক্ষমতা থাকবে, এদের 9 মাস ক্ষমতা ছিল পাকিস্তান আমলে 1971 সনে। এই 9 মাস যে কবে শেষ হবে এটা দেখা যাক।
না, এটা ইনক্লুসিভ নির্বাচন আওয়ামী লীগ সহ হবে না, তো এটা তো সরকারই বলতেছে আওয়ামী লীগ তো আর আসবে না। আর আওয়ামী লীগ না আসলে এই ইলেকশনে ভোটের যে পার্সেন্টেজ এটা তো কমই হবে, কারণ আওয়ামী লীগের তো যত কমই বলেন এখনও 25% ভোট আওয়ামী লীগের আছে। এটা কি আমি বললে পরে বলবে যে কি বলে, হ্যাঁ আওয়ামী লীগের এখনো 20 থেকে 25% ভোট আছে বাংলাদেশে। এরা যাবে না সেন্টারে যদি আওয়ামী লীগ না আসে, তো এই ভোটটা কম হবে না? যেমন বিএনপি যখন যায় নাই তখন আওয়ামী লীগ, জামাত যখন জানে আওয়ামী লীগ চেষ্টা করেও সেন্টারে ভোট আনতে পারে নাই, সিলমারে ভোট বাড়াইতে হয়েছে। এটাই বাস্তবতা। আমি একটা কথাই বলছি যে ক্রিকেট যারা খেলবে সেইখানে ওই যে লিটন দাস লাগবে, সেইখানে মিরাজ লাগবে, সেইখানে এই সাকিবুল হাসান লাগবে, সেইখানে যে চিটাঙ্গের তামিম লাগবে। যারা ক্রিকেট খেলবে ক্রিকেটাররা, রাজনীতি করবে রাজনীতিবিদরা, দেশ চালাইবে রাজনীতিবিদরা। এইটা তো ইউনূস সাহেবের কাজ না তো। এটা উনি তো এখানে আন্তর্জাতিক চক্রান্তের প্লেয়ার হিসাবে উনি খেলতেছে। এটা অনুমান। আসলে নির্বাচন হবে কিনা এটা তো আমি বুঝি না। আমাকে এই সরকার ইউনূস সাহেব বিশ্বাস করতে পারে নাই যে তারা আমি বিশ্বাস করি না। আপনি কি করবেন? আমাকে পাবলিক, যে কোনো পাবলিককে আপনি জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেন, সে বলবে ইলেকশন হইব গো। ওই আমার এলাকার থেকে জিজ্ঞাসা, ভাই সাহ লিডার ইলেকশন হইব, এখন যদি মানুষগুলো ইলেকশন হইব তো কাজে আমিও বুঝি ইলেকশন হবে না। এটা কোনো সরকার না, এটা একটা ইন্টারিম সরকার নামদারি। আর এই সরকার যারা চালায়, এটা যারা আমি যাদেরকে তো এই সরকারের যাদেরকে দেখি, উপদেষ্টা দেখি, এরা যে খুব সরকার চালায় এটা মনে করি না। সব চালায় বিদেশিরা এবং বিদেশের প্রতিনিধিরা। 19 জন লোক এই দেশটা চালায়, আমার কাছে লিস্ট আছে। এর মধ্যে 19 জনের 19 জন হইল বিদেশি। কারো বাড়ি হইল, কেউ হইল আমেরিকার নাগরিক, কেউ লন্ডনের নাগরিক, কেউ হইল ফিনল্যান্ডের নাগরিক, কেউ সুইডেনের নাগরিক, কেউ অস্ট্রেলিয়ার নাগরিক। এইরকম আমি বলতে পারবো এবং নাম ধরে ধরে বলতে পারবো তারা। কাজে বিদেশি নাগরিকেরা যখন এই দেশটা চালায় তখন তারা কি করবে দেশ নিয়ে আমি তো জানি না। আমার দেশ যেদিন হবে সেদিন আমরা আবার পরিবর্তন করে লব, এবং আমার দেশ যেদিন হবে, বাংলাদেশ যদি বাংলাদেশের মানুষের হবে, সেই দিন বাংলাদেশের মানুষ এটা আবার পরিবর্তন করে লইব। আর এদেরকে খুঁজবো এরা কোথায়। এটা হবেই, সত্য প্রতিষ্ঠিত হবেই। এটা পৃথিবীতে কেউ থামাই যে কয় অনেকে ফজলুর রহমান চিল্লায় গান্ডে, চিল্লানি না, এটাই আসল। সত্য প্রতিষ্ঠিত হবেই। এখন যা হচ্ছে এটা কোনো দেশ না, দিস ইজ নট এ কান্ট্রি। এখানে কোনো নেতৃত্ব নাই, আইন নাই, আদালত নাই, সমাজ নাই, নিরাপত্তা নাই, কিচ্ছু নাই এই দেশে। থাকলে আজকের যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা ঘটতো না। এটা কি হয় নাকি? আমি তাজিনুর রহমান, আমি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে এবার আসন্ন ডাকসু নির্বাচনে কার্যকরী সদস্য পদে লড়ছি। আমি বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কোকারিকুলাম অ্যাক্টিভিজমের সাথে জড়িত ছিলাম। আমি সর্বশেষ দায়িত্ব পালন করেছি কবি জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি হিসেবে, এবং সর্বশেষ জাতীয় টেলিভিশন বিটিভি বিতর্ক প্রতিযোগিতা 2024-এ আমি আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছি। আমি মূলত ডাকসু নির্বাচনে এসেছি এখানে আমার শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য। আমার একটা ড্রিম প্রজেক্ট আছে। সেই ড্রিম প্রজেক্টটা হচ্ছে যে আমি আমার শিক্ষার্থীদেরকে নিয়ে যদি নির্বাচিত হই তাহলে ডাকসু ট্যালেন্ট হান্ট নামক একটা কম্পিটিশনের আয়োজন করব। এই কম্পিটিশনের মাধ্যমে আমার এই বিশ্ববিদ্যালয়ে যারা বিতর্ক, কুইজ, গান, নৃত্য বা অন্যান্য কার্যক্রম যেমন খেলাধুলা, এই সমস্ত কার্যক্রমের সাথে যারা জড়িত রয়েছেন, এই জড়িত থাকা ট্যালেন্ট ব্যক্তিবর্গদেরকে আমি বের করে নিয়ে আসব এবং বের করে নিয়ে এসে তাদেরকে মেইন স্ট্রিম মিডিয়া পর্যন্ত পৌঁছে দিতে, অথবা তাদের যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ কাজ করে যাওয়ার চেষ্টা করব। আমি এখানে এসেছি মূলত চমকপ্রদ কোনো তথ্য দিয়ে ভোট ব্যাংক কালেকশনের উদ্দেশ্যে নয়, বরং আমি আজকের এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে একটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে যে আমি যদি নির্বাচিত হই তাহলে ডাকসুর গঠনতন্ত্র একজন কার্যনির্বাহী সদস্যকে যতটুকু কাজ করার সুযোগ দিয়েছে, এই সুযোগ নিয়ে আমি আমার শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ লড়ে যাব, আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে এবং আমার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার মাধ্যমে। আমি বিশ্বাস করি ডাকসুটা হচ্ছে শিক্ষার্থীদেরকে প্রতিনিধিত্ব করে একটা প্ল্যাটফর্ম। আর এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমি আমার শিক্ষার্থীদের জন্য একদম যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা এবং সুন্দর ক্যাম্পাস বিনির্মাণের যে স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন আমি বাস্তবায়ন করব। ঢাকা বিশ্ববিদ্যালয় তার ওজনটা
আমরা বিশ্বাস করি প্রশাসন নিজেও জানে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কি করতে পারে। তাদের ভিতরে যে ক্যাপিটাল রয়েছে সেই জিনিসটা আমরা বিশ্বাস করি প্রশাসন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা রাজনৈতিক সংগঠন রয়েছে তারা কেউ আবিষ্কার করার চেষ্টাই করছে না। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে আমরা বিশ্বাস করি আমরা বিজয়ী হওয়ার পরে প্রথম যে জিনিসটি আমরা উদ্ভাবন করার চেষ্টা করব সেটি হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় আসলে দেখতে কেমন হওয়া উচিত। আমরা যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকে তাকাই, আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি, আমরা ক্যাম্পাসে আসার পরে আমাদের প্রথম যে ক্রাইসিসটা থাকে সেটা হচ্ছে আমি দুবেলা দুমুঠো খাবার কিভাবে খাবো, আমার অর্থনৈতিক সংস্থান কিভাবে হবে, আমি কিভাবে আমার যে শিক্ষার ব্যয় রয়েছে সেটি নির্বাহ করব। আমি বিশ্বাস করি একজন শিক্ষার্থীর যখন তার দুবেলা দুমুঠো খাওয়ার জন্য চিন্তা করতে হয়, তার ওই মাথা থেকে উদ্ভাবনী চিন্তা জীবনও আসবে না, তার ওই মাথা থেকে কখনো নতুন নতুন গবেষণার সৃষ্টি হবে না। আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে মৌলিক প্রয়োজনগুলো রয়েছে, শিক্ষা মানে শিক্ষার্থী হিসেবে তার পড়াশোনার পরিবেশ নিশ্চিত করার জন্য যে মৌলিক প্রয়োজনগুলো রয়েছে সেগুলো পূরণ করার জন্য আমাদের ক্যাম্পাস নিজেই যথেষ্ট। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 83টি কিংবা 84টি ডিপার্টমেন্ট রয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা গবেষণা অ্যাসিস্ট্যান্ট নামে পদ উদ্ভাবন করতে পারি, যেখানে শিক্ষার্থীরা নিজেরাই পড়াশোনা করবে, নিজেরাই গবেষণা করবে এবং সেই গবেষণার জন্য সে ওখান থেকে একটা মিনিমাম টাকা পাবে, যে টাকা থেকে সে তার দৈনন্দিন খরচটা নির্বাহ করতে পারবে। আমরা জানি উন্নত বিশ্ববিদ্যালয়গুলোতে টিচার অ্যাসিস্ট্যান্ট নামে পদ রয়েছে, গবেষণা সহকারী হিসেবে কাজ করার সুযোগ রয়েছে, প্রশাসনিক কাজগুলো শিক্ষার্থীরা করে, বিভিন্ন যে কাউন্সিলিংয়ের জায়গাগুলো রয়েছে সেগুলো শিক্ষার্থীরা তাদের এক্সপার্টিজের উপর ভিত্তি করে করার চেষ্টা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সুযোগ নেই। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কি একটা বিশ্ববিদ্যালয় নাকি এটা একটা মধ্যম মানের কলেজ, এই বিতর্ক আমাদেরকে হরহামেশাই করতে হয়। আমরা বিশ্বাস করি এই ডাকসুর মধ্য দিয়ে আমরা বিশ্ববিদ্যালয়কে কার্যত একটি বিশ্ববিদ্যালয় করে গড়ে তুলতে চাই। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আগামীতে দেশকে নেতৃত্ব দিবে, পুরো পৃথিবীতে জ্ঞানের আলো বিতরণ করবে, তাদের জন্য কোনো ধরনের খাবারের ক্রাইসিস না থাকে, তাদের যেন খাবারের জন্য চিন্তা করতে না হয়, সেজন্য তাদের স্কিল ডেভেলপ করে এই ক্যাম্পাসেই তাদের পড়াশোনা করে যেন তারা ইনকাম করতে পারে, সেই সোর্স আমরা করব। আমরা সাদিক ভাই, ফরহাদ ভাই এবং মহিউদ্দিন ভাইয়ের নেতৃত্বে যে প্যানেল, সেই প্যানেলের একটা স্লোগান আমরা সবসময় বলে আসছি, সেটা হচ্ছে আমরা ঢাকা ইউনিভার্সিটিকে একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন থেকে একটা একাডেমিক ইনস্টিটিউশন হিসেবে গড়ে তুলতে চাই। যেই বিশ্ববিদ্যালয়ে জ্ঞানের চর্চা হবে, মুক্ত বুদ্ধির চর্চা হবে, ছাত্র রাজনীতির চর্চাও হবে, কিন্তু প্রতিহিংসা, বৈরী পরিবেশ এবং শিক্ষার্থীদের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসগুলো থাকবে না। সেজন্য আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বিশ্বাস করি এই বিশ্ববিদ্যালয়ের কাজ শুধুমাত্র নিয়মিত পাঠদান করানো না, শুধুমাত্র ক্লাসে লেকচার দেয়া না। বর্তমান সময়ে যে আধুনিক প্রযুক্তিগুলো আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং গ্লোবালাইজেশনের যুগে ইংরেজি জানার যে দক্ষতা এবং অন্য যে দক্ষতাগুলো রয়েছে, আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের দায়বদ্ধতা এটা শিক্ষার্থীদেরকে এই স্কিলগুলো প্রডিউস করা। আমরা নির্বাচিত হলে এই বিশ্ববিদ্যালয়কে একটা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার হিসেবে গড়ে তুলব। শুধুমাত্র শিক্ষার্থীরা পড়াশোনাই করবে না, গবেষণাই করবে না, শিক্ষার্থীরা বহির্বিশ্বের সাথে মোকাবেলা করার জন্য যে স্কিলগুলো প্রয়োজন, সেই স্কিলগুলো স্বল্প মূল্যে কিংবা বিনামূল্যে এই ক্যাম্পাস থেকে তারা অর্জন করতে পারবে। আপনারা জানেন যে আমাদের যে স্লোগান একাডেমিক বিশ্ববিদ্যালয় বানানোর, একাডেমিক ইনস্টিটিউশন বানানোর স্লোগান, সেটি শুধুমাত্র কোনো রূপকল্প নয়। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দেখিয়ে দিতে চাই আপনারা আমাদের নেতৃত্বে আস্থা রাখুন, আমরা আপনাদের আস্থার প্রতিদান দিব ইনশাআল্লাহ। এক ফোঁটা রক্ত আমাদের শরীরে থাকা পর্যন্ত গাজ্জাকে আমরা মিটতে দিব না। জীবন গিয়েছে, আরো যাবে। মানুষ মরণশীল, আজ হোক কাল হোক, মরতেই হবে। আমরা মুজাহিদের মৌত চাই, আমরা শিকাল কুকুরের মতো মৌত চাই না, ঠিক কিনা বলেন? আজ আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আজ গাজ্জার মুসলমানরা, বাচ্চারা বাপ হারা, মা হারা, আজ তারা ঘর হারা, সংসার হারা, তাদের খাওয়া জুটছে না, তারা পাতা জাল দিয়ে খায়। এই অমানসিক অত্যাচার তারা করে, আল্লাহ কিন্তু তাদেরকে ছাড়বে না। আজ হোক কাল হোক, যারা ইসরায়েলকে সমর্থন করে যাচ্ছেন, আপনাদের উপর আল্লাহর লানত নাযিল হবে, কোনো সন্দেহ নেই। আমরা চাই আজ আমরা ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে করবো। রাজি আছি ইনশাআল্লাহ? এই জন্য আজ গোটা বিশ্বকে আমরা জানিয়ে দিতে চাই
গাজার মুসলমানরা এগুলি এতিম নয়, এদের পিছনে এদের সাথে আমরা আছি। যত সময় প্রয়োজন হয় আমরা দিব, ইনশাআল্লাহ। রাজি আছি? এই জন্য আমি আজ আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা কষ্ট করে এসেছেন, রোদকে উপেক্ষা করে এখানে এসেছেন, আমাদের ডাকে এসেছেন, এই যারা পরিচালনা করছেন প্রত্যেকের ডাকে আপনারা এসেছে। এই জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের কালবি মুবারকবাদ আপনাদেরকে জানাচ্ছি। এই জন্য আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে আজ মুসলমানদের উপরে দুর্দশা, ঠিক কিনা বলে? এই জন্য आज जो पढ़ा आ लिया वे सब कुछ खा लिया, जो पढ़ा देवबंद वे करता है फिरकाबंद। অথচ এই ফিরকাবন্দি হওয়ার জন্য কি আল্লাহ পাক পাঠিয়েছিলেন? অথচ আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই যে আমরা জানিয়ে দিতে চাই বিশৃঙ্খলায় জাতি আর পছন্দ করে না। যে কোনো মূল্যে গাজাকে উদ্ধার করতেই হবে, বাইতুল মাকদাসকে উদ্ধার করতেই হবে। এতে যদি লক্ষ লক্ষ মুসলমানদের জীবন যায় তাতে কোনো আপত্তি নেই। أنتم تعلمون أن غزة المحتلة قد تحادت إلى مقبرة كبيرة بسبب العدوان الوحشي للاحتلال الإسرائيلي، وقد أعلن الحصار على الغذاء والماء والوقود والدواء، ودفع الغزة إلى الجماعات إلى مجاعة والموت، قتل 10,000 من النساء والأطفال والشيوخ والصحفيين والمختصين لئلا ليلا ونهارا، ويقصف المستشفى والمدرسة والجامعات والمساجد حتى الملاجئ ومخيمات اللاجئين لم تسلم، ويطلق النار على المنقذين مباشرة. مئات الآلاف قتلوا وملايين شردوا، فأصبحت غزة أكبر سجن مفتوحا في العالم. وقد اعترفت الأمم المتحدة أن غزة أصبحت مقبرة إنسانية، العياذ بالله. وترادت جرائم الاحتلال يوما بعد يوم، تطول صفوف جثة النساء والأطفال، ويقتل الصحفيون لكي لا يعلم العالم بحقيقة الوحشية. حتى مؤديون في الخصائص المولودون في الحاضة يحرمون من رؤية نور الحياة في كل أرجاء العالم. نزل الناس إلى الشوارع لاحتجاج على هذا إبادة المنظمة. وها نحن في بنغلاديش قام ملايين المتظاهرين، واليوم نعلن أن صوتنا هو صوت غزة، واحتجاجنا هو عدنا بالوقوف إلى جانب فلسطين المظلومة. وهذا ليس مجرد احتجاج، بل هو بيان ووعد وقسم. أيها الإخوة، نحن سمعنا الآن هذا الكلام
والآن نعلن أن يتكلم أهل غزة يعترضون لثلاثة أنواع من الحروب: حرب القتل والتدمير الوحشي الذي يستهدف كل شيء. حرب التجويع والحصار والمفروض على السكان الأبرياء. ثالثا حرب الخذلان والسمت من العالم العربي والإسلامي والدولي. اللهم وفقنا لخدمة الإسلام والمسلمين. اللهم احفظنا واحفظهم من جميع البلاء والوباء والقهر والألم يا رب العالمين. هيا بنا إلى غزة للجهاد، هيا بنا إلى غزة للجهاد للجهاد للجهاد. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শেষ করে কথা বলছি, যারা মুসলমানদের রক্তের উপরে হোলি খেলছে যে দেশ এবং যারা সমর্থন করছে, এদের পণ্য আমরা বর্জন করব। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এরা মারা গেলেও আমরা জানাজা দিব না। এদের সাথে আমাদের আত্মীয়তা হবে না। যারা ইহুদির দালাল, যারা ইহুদিদের দালাল, তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক হতে পারে না। এই জন্য ইহুদিরা সমস্ত নবীদের তপস্য দিয়েছে, এখনো তারা মুসলমানদেরকে হত্যা করছে। এটা মেনে নেওয়া যায় না। 200 কোটি মুসলমান যদি একত্রিত হয়, এদেরকে জমিন থেকে উৎখাত করতে কয়েক সেকেন্ডের ব্যাপার। আজ তারা দালাল হয়ে গেছে, তাদের পাঁচটা গোলাম হয়ে গেছে তাদের। রাজ এত অন্যায় দেখার পরে মুখ খুলে আয়। এই জন্য বলা হয় সাকিত আনিল হক শয়তান আখরাস, বোবা শয়তান হয়ে গেছি আমরা। আল্লাহ পাক আমাদেরকে হকের কথা বলার তৌফিক দান করুন।